আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৪ ঘন্টায় যেসব বক্তব্য দিয়েছেন তার সবগুলো বক্তব্যই বেশ পরস্পর বিরোধী। তো ৯ মার্চ তিনি ফ্লোরিডার একটা প্রেস কনফারেন্সে তিনি এক সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বললেন যে, যুদ্ধ অতি শীঘ্রই খুব ভালোভাবে শেষ হতে যাচ্ছে বা শেষ হবে, শীঘ্রই শেষ হবে। অথচ এর কিছু আগেই তিনি রিপাবলিকান দলীয় যে সংসদ সদস্যরা রয়েছে তাদের সামনে তিনি বলেন যে, আমরা খুব বেশি কিছু অর্জন করতে পারিনি এবং এখনও অনেক কিছু করার বাকি রয়েছে। তো ডোনাল্ড ট্রাম্প সেই ফ্লোরিডার প্রেস কনফারেন্সে তিনি বলেন যে, আমরা ইরানের প্রায় সব সামরিক সক্ষমতা ধ্বংস করে ফেলেছি। কিন্তু এর কয়েক ঘন্টা পর তিনি আবার বলেন যে, ইরান যদি হরমুজ প্রণালীতে তেল পরিবহনের ক্ষেত্রে বাধা দেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এর আগের চেয়েও ২০ গুণ বেশি শক্তি নিয়ে সেগুলো হামলা করবে এবং ইরানকে ধ্বংস করে দিবে। তো এখন প্রশ্ন হলো যে, যুক্তরাষ্ট্র যদি এতদিনে সত্যিই ইরানের ডোনাল্ড ট্রাম্পের দাবি মোতাবেক ইরানের পুরো সামরিক শক্তি ধ্বংস করে ফেলেন, তাহলে এখন আবার তিনি হরমুজ প্রণালীতে ইরান যদি আক্রমণ করে তাহলে তিনি ইরানের আর কি ধ্বংস করবেন, এটা একটা হাসির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আসলে ডোনাল্ড ট্রাম্প এই পুরো যুদ্ধকে একটা তার অবস্থানকে একটা লেজে গবরে অবস্থা বানিয়েছে। প্রায় সকল চাইনিজ, রাশিয়ান, ব্রিটিশ এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাচ্ছে বা হারতে যাচ্ছে। তো যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষায় উপসাগরীয় দেশগুলোতে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল, সেগুলো কিন্তু এখন ইরানের হামলায় একের পর এক প্রায় ২০টিরও বেশি রাডার এবং বিভিন্ন তাদের সেই থার্ড ক্ষেপণাস্ত্র এগুলো ধ্বংস হয়েছে। কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান এগুলোর প্রায় সকল ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইরান ধ্বংস করেছে। তো এখন বর্তমানে সৌদি আরব এবং ইরাকের উপরে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে এখন ইরান মোড় আক্রমণ করছে। তো এভাবে এসব দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি ইরান সব ধ্বংস করে ফেলে এবং ধ্বংস করে ফেলেছে অধিকাংশই, এর ফলে ইসরায়েলের উপরে ইরানের হামলা করাটা অনেক সহজ হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে, ইরানের ছোড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো এতদিন এসব দেশের উপর দিয়ে যাচ্ছিল এবং এসব দেশ সেগুলো আকাশে ধ্বংস করছিল, অথবা এগুলো যে ইরান থেকে ছোড়া হচ্ছে সেগুলোর একটা আগাম সতর্কবার্তা বা অগ্রিম ওয়ার্নিংটা তারা ইসরায়েলের কাছে পৌঁছে দিচ্ছিল। তো এখন এগুলো ধ্বংসের মাধ্যমে ইরানের জন্য ইসরায়েলের অভ্যন্তরে হামলা করা অতি সহজ হয়েছে এবং ইসরায়েলের সুনির্দিষ্ট স্থানে এখন ইরান হামলা চালাচ্ছে। তাদের স্যাটেলাইট এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম এবং বেসামরিক স্থাপনা, বন্দর এগুলো মুহুর্মুহু ইরান তাদের অত্যাধুনিক মিসাইল হামলা চালিয়ে এগুলো ধ্বংস করছে। তো এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে, ক্রমাগতভাবে এই ইসরায়েলের উপর ইরানের হামলা ঠেকাতে যে যুক্তরাষ্ট্রের মিসাইল যেগুলো ইন্টারসেপ্টর রয়েছে সেই মজুদে তাদের সংকট দেখা দিয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে এখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এগুলো সরিয়ে নিচ্ছে। যদিও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট তাকে অনেক অনুরোধ করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে, কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করেই ডোনাল্ড ট্রাম্প এখন তার দেশের স্বার্থে এগুলো সরিয়ে নিচ্ছেন মধ্যপ্রাচ্য অঞ্চলে। এদিকে যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প ইরানি ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের কাছ থেকেও সাহায্য চাচ্ছে। অথচ ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয় মেয়াদে অফিসে বসলেন, ক্ষমতায় বসেই তিনি হোয়াইট হাউসে জেলেনস্কিকে ডেকে নিয়েছিলেন এবং তাকে বেশ অপমান করেছিলেন এবং প্রেসিডেন্ট জেলেনস্কির পোশাক আশাক নিয়েও ডোনাল্ড ট্রাম্প বেশ তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলেন, ভর্ৎসনা করেছিলেন। তো ডোনাল্ড ট্রাম্পের জন্য আরেকটা অপমান এবং হতাশার বিষয় হলো, তার রক্তচক্ষু উপেক্ষা করে ইরানের সংসদীয় যে কমিটি রয়েছে, যে কর্মপরিষদ রয়েছে, তারা সেই নিহত খোমেনির ছেলে মোস্তফা খামেনি তাকে তার উত্তরসূরি, পিতার উত্তরসূরি নির্বাচিত করে মনোনীত করে ইরানের সুপ্রিম লিডার হিসাবে বেছে নিয়েছে। তো এখন এই মোস্তফা খামেনি হচ্ছেন ইরানের সুপ্রিম লিডার এবং তার কমান্ডে যুদ্ধটা পরিচালিত হবে এবং দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতি চলবে। এখানে দ্বিতীয় কোনো ব্যক্তির কথা আর চলবে না। তো ডোনাল্ড ট্রাম্প এর আগে হুঙ্কার দিয়েছিলেন যে, তার অনুমোদন ছাড়া ইরানে যদি কোনো সুপ্রিম লিডার বা ইরানের যদি কোনো শাসক মনোনীত করা হয় তাহলে তিনি সেটা মানবেন না এবং তাকে ভীষণভাবে তিনি ধ্বংস করে দিবেন। কিন্তু এখন আরও কঠোরপন্থী এই মোস্তফা খামেনিকে বেছে নেওয়ার ফলে ডোনাল্ড ট্রাম্প বেশ একটা হতাশ হয়ে পড়েছেন এবং তিনি একটা বেকায়দায় পড়েছেন। তিনি করতে গিয়েছিলেন রিজিম চেঞ্জ, এখন উল্টো ইরানে আরও শক্তিশালী এবং আরও কট্টরবাদী একজন নেতা ইরানের সুপ্রিম লিডার হলেন।
ওদিকে মোস্তফা খামেনিকে সুপ্রিম লিডার হিসাবে যোগদানের সাথে সাথে পুরো ইরান জুড়ে জনগণের মধ্যে একটা উল্লাস এবং একটা উদ্দীপনা দেখা যায় এবং তেহরান শহরে লক্ষ লক্ষ জনতা তারা উল্লাসে ফেটে পড়ে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা তেহরানের রাজপথে নেমে আসে। এদিকে ইরানের সেনাবাহিনী, আইআরজিসির কমান্ডারগণ, পার্লামেন্টের বিভিন্ন সংসদ সদস্যরা এবং স্পিকার নিজে এবং সিকিউরিটি কাউন্সিলের যিনি হেড রয়েছেন আলী লারিজানি, এরা সবাই এই মোস্তফা খামেনির প্রতি তারা আনুগত্য প্রকাশ করেছেন এবং ইরানের যে সকল ধর্মগুরুরা বা আয়াতুল্লাহরা রয়েছেন তারাও সমর্থন ব্যক্ত করেছেন বা তার প্রতি অনুগত হয়েছেন এবং ইরানের পররাষ্ট্র দপ্তর তারাও এই মোস্তফা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করেছে। তো এটা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এরা যেন আত্মসমর্পণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বা ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুগত হয়, কিন্তু তারা কেউ বিদ্রোহ করেনি বা আত্মসমর্পণ করেনি, বরং তারা তাদের এই নতুন নেতা মোস্তফা খামেনি তার প্রতি আনুগত্য দেখিয়েছে। তো ওদিকে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন তিনিও এই ইরানের নতুন যিনি সুপ্রিম লিডার মোস্তফা খামেনি তাকে অভিনন্দন জানিয়েছেন এবং বেশ একটা উষ্ণ বার্তা দিয়েছেন এবং এদিকে চীনও তাকে মেনে নিয়েছে এবং চীন বলছে কে শাসন ক্ষমতায় বসবে এটা ইরানের অভ্যন্তরীণ ব্যাপার। আর ওদিকে উপসাগরীয় দেশগুলোর মধ্যে একমাত্র ওমানের সুলতান খুব সাহসের সাথে এই ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। তো ডোনাল্ড ট্রাম্পের হতাশার আরেকটা বড় কারণ হচ্ছে এই বিশ্ববাজারে তেলের দাম খুব লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং সেই সাথে তেলের মজুদ ফুরিয়ে আসছে এবং বিশাল একটা সংকট দেখা দিচ্ছে এবং বিশ্ব অর্থনীতি একটা বেগতিক অবস্থার মধ্যে পড়েছে। অথচ ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের শুরুতে তিনি বলেছিলেন যে জ্বালানি তেলের দাম কোনোভাবেই বাড়বে না এবং এই যুদ্ধের ফলে বরং বিশ্ব অর্থনীতি চাঙ্গা হবে, কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের সেই অনুমানগুলো ভুল প্রমাণিত হচ্ছে। বিশ্ব এক গভীর সংকটের মধ্যে পড়েছে। তো এই সংকট মোকাবেলার জন্য ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালীতে ঢুকবে এবং পাহারা দিয়ে এই তেল পরিবহনের ব্যবস্থা করবে বা এই অয়েল ট্যাঙ্কারগুলোকে প্রোটেকশন দিবে। তো ফ্রান্সও তারাও বলছে যে দুটি যুদ্ধজাহাজ সেখানে হরমুজ প্রণালীতে মোতায়েন করবে যাতে তেল পরিবহন করা যায়। এভাবে মার্কিন অনুগত বিভিন্ন দেশ আশ্বাস দিচ্ছে যে তারা তেল পরিবহনে এই সামরিক শক্তিমত্তা বা সামরিক সাহায্যে এটা করবে। কিন্তু আসলে মূল প্রশ্ন এসে দাঁড়াচ্ছে সেই হরমুজ প্রণালীতে এই বিড়ালের গলায় ঘণ্টা বাজাবে কে? তো এটা এই ঘণ্টা পরানোর মতো অবস্থায় কোনো দেশ আর নাই, যেই যাবে সেখানে হরমুজ প্রণালীতে ইরানি বাহিনীর দ্বারা আক্রান্ত হবে। তো ইরান এখন তার যুদ্ধ কৌশলটা খোলামেলাভাবে সারা দুনিয়ার সামনে তারা তুলে ধরেছে যে তাদের যুদ্ধ কৌশলটা কি। ইরানের আইআরজিসি সেনাবাহিনী যেটা রয়েছে, এই আইআরজিসির কমান্ডাররা বলছেন যে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং সেই প্রস্তুতি তারা নিয়েছেন এবং তারা বলছেন যে যুক্তরাষ্ট্রকে যদি বেশ ভালোভাবে অর্থনৈতিক কষ্ট দেওয়া যায় তাহলে এই যুদ্ধ থেমে যাবে এবং যখন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়বে তখনই এই যুদ্ধটা বন্ধ হবে বা থামবে। তো ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা দপ্তর তারা উভয়ে বলছে যে এখন তারা আর কূটনৈতিক প্রচেষ্টা চালাবে না বা যুদ্ধবিরতিতে যাবে না বা কোনো ধরনের নেগোসিয়েশনে যাবে না। এক কথায় তারা বলছে যে কূটনীতির জায়গা শেষ হয়ে গিয়েছে এবং এখন যুদ্ধ কখন শেষ হবে, কিভাবে শেষ হবে সেটা ইরান নির্ধারণ করবে এবং ইরান একটা আপার হ্যান্ডে রয়েছে, তারাই এখন এই যুদ্ধকে নিয়ন্ত্রণ করছে। তো এটা তারা খুব দৃঢ়তার সাথে বলেছে। তো ইরান এখন এই যুদ্ধটা ঠিক কোন জায়গায় পৌঁছাচ্ছে এবং এটা এমন এক জায়গায় পৌঁছাচ্ছে যাতে ডোনাল্ড ট্রাম্প এরকম একটা অবস্থায় তিনি যেতে পারেন যে তিনি নিজেই নিজেকে বিজয়ী ঘোষণা করে হঠাৎ করে তিনি তড়িঘড়ি করে একদিন হয়তো দেখা যাবে যে তিনি যুদ্ধ বন্ধ ঘোষণা করেছেন এবং নিজেকে বিজয়ী দাবি করে। তো ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে চীন, রাশিয়া এবং ফ্রান্স এই তিনটি দেশের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের একটা কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। যদিও ইরান বলছে যে যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করা যায় না, কেননা তারা পরপর দুইবার আলোচনার মধ্যেই ইরানকে হামলা চালিয়েছে ইরানের উপর। তো সুতরাং যুক্তরাষ্ট্র আর কূটনৈতিক ক্ষেত্রে বিশ্বস্ত নয়। তো এই জন্য এই ইরান চাইছে যে কোনো যুদ্ধবিরতিতে তারা রাজি নয়, বরং যদি স্থায়ী কোনো শান্তি চুক্তি হয় এবং সেখানে যদি চীন, রাশিয়া, ফ্রান্সের যারা
এইসব দেশগুলোর মধ্যে যারা মধ্যস্থতা করতে চাইছে, তো তারা যদি গ্যারান্টি দেয় বা তারা যদি গ্যারান্টর হয়, তাহলে একটা স্থায়ী যুদ্ধ, স্থায়ী শান্তি চুক্তি এই বিষয়ে তারা আলোচনা করতে রাজি আছে। কিন্তু কোনো ধরনের যুদ্ধ বিরতি সাময়িকভাবে তারা এটা করতে রাজি নয়, কারণ অতীতে এটা ফলদায়ক হয়নি। তো এইদিকে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে যুদ্ধ বন্ধ করতে পারেন, এই নিয়ে ইসরায়েলের মনেও একটা ভীষণ হতাশা এবং সন্দেহ, অবিশ্বাস তৈরি হয়েছে। তো ইসরায়েল মনে করছে, যেহেতু মার্কিন জেনারেলরা ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে এই যুদ্ধে এভাবে জয়ী হওয়া সম্ভব না, এবং ট্রাম্প যেভাবে চেয়েছিলেন যুদ্ধটাকে তার মতো করে অনুকূলে আনতে, সেই পরিকল্পনাটা ব্যর্থ হয়েছে। ইমাম খামেনিকে হত্যার পরও ইরানের রিজিম, তারা এটা ভেঙে পড়ছে না বা রিজিম পরিবর্তনের আর কোনো সম্ভাবনা নাই। তো এসব বিষয় ডোনাল্ড ট্রাম্প জানার পর হয়তো তিনি এই যুদ্ধ থেকে ভেগে যাবেন, নিজেকে বিজয়ী ঘোষণা করে একপাক্ষিকভাবে ইসরায়েলকে ফেলে চলে যাবেন। তো ইসরায়েলের মনে এই সন্দেহটা দানা বেঁধেছে। তো এদিকে ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় আরেকটা দুঃসংবাদ হলো যে ইরাকের সরকার, তারা স্পষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে যে ইরাকের আকাশ বা স্থলপথ কোনোটাই বা ভূমি, এটা আর ইরানে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। এর সাথে সাথে ইরাক সরকার ইরানের সীমান্তে বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করেছে, যাতে মার্কিন সমর্থিত যেসব কুর্দি যোদ্ধারা রয়েছে তারা যেন ইরানের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে না পারে, বা ইরান সরকারকে হটানোর জন্য এসব কুর্দি যোদ্ধাদের যেন মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করতে না পারে। তো এটা একটা ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধাক্কা। ওদিকে লেবাননের হেজবুল্লাহ, তারা একটা তুমুল যুদ্ধ করছে ইসরায়েলের বিরুদ্ধে, এবং উত্তর ইসরায়েলে তারা একেবারে একের পর এক হামলা করে ইসরায়েলি বাহিনীকে নাস্তানাবুদ করে ছেড়েছে। তো এটাও ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বড় হতাশার খবর। তো ওইদিকে 9 মার্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই উদ্যোগী হয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে টেলিফোন করেন এবং প্রায় 1 ঘন্টা ধরে কথা বলেন। তো এতে তিনি ইরান যুদ্ধ এবং রুশ ইউক্রেন যুদ্ধের বন্ধ নিয়েও আলোচনা করেন। ডোনাল্ড ট্রাম্প প্রথমে পুতিনকে এই ইউক্রেন যুদ্ধ যেন দীর্ঘস্থায়ী এর একটা সমাধান হয় যুদ্ধ বন্ধ করবার জন্য, এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছে বা প্রচেষ্টা চালাবে, তৎপরতা চালাবে, এই বিষয়ে প্রেসিডেন্ট পুতিনকে তিনি আশ্বস্ত করতে চান। তো প্রেসিডেন্ট পুতিন এ কারণে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তবে তিনি এর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পকে স্মরণ করিয়ে দেন ইরান যুদ্ধের কথা, এবং ইরান যুদ্ধের বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট পুতিন আরও বেশি জোর দেন। তো প্রেসিডেন্ট পুতিন ডোনাল্ড ট্রাম্পকে বলেন যে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে তার সাম্প্রতিককালে কথা হয়েছে, এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের নেতাদের সাথেও তার যোগাযোগ রয়েছে বা কথাবার্তা হচ্ছে, এবং এই সমস্ত দেশের নেতারা যুদ্ধের বিরুদ্ধে বা তারা যুদ্ধবিরোধী একটা মনোভাব পোষণ করছেন, এই বিষয়টি তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলে ধরেছেন। তো সুতরাং এখানে ডোনাল্ড ট্রাম্প পুতিনের কাছে ফোন করে অতিরিক্ত কোনো আশ্বাস তিনি পাননি। তো এদিকে ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তার বাসভবন ধ্বংসপ্রাপ্ত হওয়ার খবর পাওয়া গেছে, এবং এরপর থেকে নেতানিয়াহু নিহত না আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। কেউ বলছেন তিনি নিহত হয়েছেন, কেউ বলছেন তিনি আহত হয়েছেন। তো বস্তুত নেতানিয়াহু এখন পালিয়ে বেড়াচ্ছেন, এবং তার পালিয়ে বেড়ানোর কারণ হলো যে তিনি নির্দিষ্ট কোনো বাসভবনে রাত্রি যাপন করছেন না, এবং নির্দিষ্ট ঠিক কোন অফিসে তিনি অফিস করছেন সেটিও গোপন রাখা হয়েছে। এজন্য নেতানিয়াহু আসলে জীবিত আছেন না নিহত আছেন এটা স্পষ্ট হওয়া যাচ্ছে না, তবে তিনি পালিয়ে বেড়াচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত। তো এছাড়া নেতানিয়াহু যে গোপনীয়তা অবলম্বন করছেন, এর মাঝেও তার উপরে কয়েক দফা হামলা হয়েছে। এর আগে আমরা দেখেছি তার সদর দপ্তরটা যেখানে তিনি অফিস করেন সেটাও আক্রান্ত হয়েছে। তো নেতানিয়াহু আহত এবং নিহত হওয়ার গুঞ্জনের কারণ হলো যে গত 4 দিন হলো তার কর্মকাণ্ডের কোনো ছবি বা ভিডিও প্রকাশিত হচ্ছে না। যেগুলো প্রকাশিত হচ্ছে সেগুলো 4 দিন আগেকার ভিডিও, পুরনো ভিডিও বা ছবি প্রকাশিত হচ্ছে। অথচ নেতানিয়াহু সাধারণত যেটা করতেন যে প্রতিদিন কয়েকটি করে তার ভিডিও এবং ছবি তার বিভিন্ন এক্স অ্যাকাউন্ট এবং অন্যান্য সরকারি দপ্তরগুলোতে প্রকাশিত হচ্ছিল। তো এটা এখন বন্ধ রয়েছে। দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্পের যে জামাই জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ, এদের তেল আবিব সফরে যাবার কথা ছিল, সেটিও এখন বন্ধ রয়েছে। তো এ থেকে এই সন্দেহটা আরও দানা বেঁধেছে। তবে অনেকে বলছেন ইরানের এই হামলায় নেতানিয়াহু নন, বরং তার ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু তিনি নিহত হয়েছেন। তো ওইদিকে ইসরায়েলের উগ্রবাদী নেতা জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির, তিনিও ইসরায়েলের
ভিতরে ইরানি হামলায় তিনি নিহত হয়েছেন বা আহত হয়েছেন, এটা নিয়ে একটা বড় ধরনের খবর শোনা যাচ্ছে এবং গুঞ্জন রয়েছে। তা আসলে এই ফগ অফ ওয়ার, অর্থাৎ এই যুদ্ধের যে ধোঁয়াশা তৈরি হয় তার মধ্যে সত্য ইনফরমেশনটা যাচাই করা কঠিন হয়, যে এটা হয়তো আরও কিছুদিন পরে বের হয়ে আসবে। তবে এটা নিশ্চিত, আরেকটা খবর নিশ্চিত হওয়া গেছে যে আরেকটা ইসরায়েলের উগ্রবাদী নেতা বেজালেল স্মটরিচ, তার ছেলে এই লেবানন সীমান্তে যুদ্ধ করতে যে মারাত্মকভাবে আহত হয়েছেন এবং এই তার পুত্র এখন জীবন মৃত্যুর যুগ সন্ধিক্ষণে রয়েছে এবং এই বিষয়টি একেবারে বিশ্বের সকল শীর্ষ মিডিয়া এটা নিশ্চিত করেছে। সুতরাং এভাবে যুদ্ধটা চলমান রয়েছে এবং ইসরায়েল একটা বড় আতঙ্কের মধ্যে রয়েছে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।